প্রতিযোগী দেশে উচ্চ মার্কিন শুল্কে পোশাক রপ্তানি বাড়ানোর সুযোগ বাংলাদেশের, দ্রুত পদক্ষেপ না নিলে বাজার হাত ছাড়ার শঙ্কা। প্রক্রিয়াজাত আমের চাপাই নবাবগঞ্জ তৈরি হচ্ছে ড্রাই ম্যাঙ্গো, মূল্য সংযোজনে লাভবান চাষি, রয়েছে রপ্তানির সম্ভাবনাও। জামালপুরে জলাশয়ের অভাবে পাটের জাগ দিতে সংকটে চাষিরা, রিবন রেটিং পদ্ধতিতে সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। এবং চাঁদপুরে জলাবদ্ধতায় প্রায় 19,000 হেক্টর জমি অনাবাদি, কমেছে ফসল উৎপাদন, বছরে ক্ষতি 250 কোটি টাকারও বেশি। স্বাগত এখন বাজারে পুরো আয়োজনে, আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জুথিকা। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর ওপর তুলনামূলক বেশি মার্কিন শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা বলছেন অনেক বাণিজ্য বিশ্লেষক। উচ্চ শুল্ক থাকায় প্রতিযোগী দেশের তুলনায় আরও বেশি ক্রয়াদেশ পাওয়ার সম্ভাবনাকে কাজে লাগাতে এখনই পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। সঠিক ব্যবস্থাপনা না হলে নানামুখী সংকটে এই সুযোগ হাতছাড়ার শঙ্কাও রয়েছে পোশাক শিল্প ব্যবসায়ীদের। বিস্তারিত দেলাওয়ার দোলনের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক কার্যকর হওয়ার পর থেকে বাংলাদেশের কারখানাগুলোই তৈরি পোশাকের বাড়তি ক্রয়াদেশ দিতে দর কষাকষি করছে অনেক মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান। ভারত ও চীনে উচ্চ শুল্কের কারণে ক্রয়াদেশ সরিয়ে আনতে চায় এসব ক্রেতা। অন্যদিকে মার্কিন ক্রয়াদেশ ধরে রাখার কৌশল হিসেবে ভারতের বড় রপ্তানিকারকেরা তৈরি পোশাক উৎপাদনে বাংলাদেশের শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে। বাংলাদেশে তৈরি পোশাক কারখানা স্থাপনে আগ্রহ দেখাচ্ছেন চীনা বিনিয়োগকারীরাও। বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানিতে একক বড় বাজার যুক্তরাষ্ট্র। রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা বলছেন, মার্কিন ক্রেতাসহ আগের স্থগিত হওয়া ক্রয়াদেশও ফিরতে শুরু করেছে। এতে অগ্রাধিকার পাচ্ছে দীর্ঘদিন ধরে যারা মার্কিন ক্রেতাদের কাজ করছেন। যেই অর্ডারগুলি ওরা হোল্ড করে রাখছিল সেই অর্ডারগুলি কিন্তু তারা এখন আস্তে আস্তে প্লেস করছে। সেটা নতুন কোনো ক্রয়াদেশ তা না। কিন্তু ভারতের পণ্যে মোট 50% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য সমঝোতা না হলে যা কার্যকর হবে 27 আগস্ট থেকে। বিপরীতে চীনা পণ্যে এখন শুল্ক 30%। ভারত ও চীনা পণ্যে ট্রাম্প প্রশাসনের এমন উচ্চ শুল্ক আরোপে বাংলাদেশে ক্রয়াদেশ বাড়বে কিনা এমন প্রশ্ন ছিল এই ব্যবসায়ী নেতার কাছে। ভারতে যে ওভারঅল যে এক্সপোর্ট বাস্কেট, সেখান থেকে গার্মেন্টস ছাড়া অন্য কিছু নেওয়ার মতো সক্ষমতা আমাদের নাই। তাদের যদি আপনি আইটি সেক্টর বলেন, তাদের যদি জুয়েলারি সেক্টর বলেন, তাদের যদি পেট্রোলিয়াম বলেন, এগুলোতে হাত দেওয়ার মতো কোনো সক্ষমতা আমাদের বাংলাদেশে নেই। টি শার্ট হয়তো বাংলাদেশের একটু অর্ডার বেশি আসবে, বাট ভারত যেসব টি শার্ট করে মেজরিটি হলো এমব্লিশমেন্ট, চিলড্রেন, ফ্যান্সি, ওরা লেডিস ব্লাউজেস, লেডিস টপস, যেগুলি বাংলাদেশে আসলে আমরা ওইভাবে ওই অর্থে খুব একটা বেশি কোয়ান্টিটি করি না। 2024 সালের আগস্ট থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত 34টি চীনা বিনিয়োগকারীর কাছ থেকে বিনিয়োগের প্রস্তাব পেয়েছে ব্যবসা। গত জুলাই থেকে মার্চ পর্যন্ত 8টি চীনা প্রতিষ্ঠান শিল্প স্থাপনের লক্ষ্যে ব্যবসার সঙ্গে চুক্তিও করেছে। তাদের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ $15 কোটি। এসব কোম্পানি তৈরি পোশাকের পাশাপাশি ব্যাগ, হালকা প্রকৌশল পণ্য উৎপাদন করবে। পণ্য রপ্তানিতে প্রতিযোগী দেশের তুলনায় বাংলাদেশের শুল্ক কম বলা হলেও বাংলাদেশ কতটা সুবিধাজনক অবস্থানে রয়েছে জানতে চেয়েছিলাম এই গবেষকের কাছে। চায়না কিন্তু এই ট্রাম্প ট্যারিফ আসার আগে থেকেই যে লো ভ্যালু গার্মেন্ট প্রোডাক্ট বা লোয়ার মিড ভ্যালু এই সেগমেন্ট থেকে তারা এক্সিট করে যাচ্ছে। এই সেগমেন্টে তারা আর অপারেট করতে চায় না। যেখানে অল্প 1-2% প্রাইস ইনক্রিজ করলেও ব্যবসার ডিমান্ডে প্রবলেম হয়, তারা কিন্তু সরে আসবে। এবং সরে আসার ক্ষেত্রে যে দেশগুলোয় তারা যেতে পারে তার মধ্যে সর্বাগ্রে আছে বাংলাদেশ। দেশের অর্থনীতিতে টেক্সটাইল খাতের বড় অবদান থাকলেও জ্বালানি সংকটে গেল 3 বছরেরও বেশি সময় ধরে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চালাতে পারছে না মিলগুলো। নানা সংকটে 50% কারখানা বন্ধ হয়ে গেছে। বিকল্প ব্যবস্থায় বেড়েছে উৎপাদন ব্যয়। এখন পর্যন্ত আশা রাখতে পারি যে সরকার ইন্ডাস্ট্রিকে প্রায়োরিটি দিবে এবং গ্যাসের সরবরাহটা ঠিক রাখাবে। বাট এক্সপানশনের ক্ষেত্রে যারা এক্সপানশন করতেছে বা নতুন, তারা কেউ কিন্তু কানেকশন পাচ্ছে না।
মার্কিন পাল্টা শুল্ক থেকে সর্বোচ্চ সুবিধা পেতে দেশি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা দূর করার পাশাপাশি শুল্ক কর যৌক্তিকরণ ও গ্যাস বিদ্যুতের মতো পরিষেবা নিশ্চিতকরণের দাবি সংশ্লিষ্টদের। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। খুলনার বাজারে বেড়েছে সবজির দাম। সব ধরনের সবজির দাম কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে খুলনার শেখপাড়া বাজার থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, সরবরাহ কমার কারণ কি বলছেন ব্যবসায়ীরা এবং কোন সবজির দাম কেমন দেখছেন জানাবেন। জ্যোতিকা, গত 2 মাস ধরে কিন্তু আমরা দেখছি যে খুলনাতে সবজির যে দাম সেটি কিন্তু বাড়তির দিকে। আজকেও কিন্তু একই রকম অবস্থা। আজকে কিন্তু পাইকারি পর্যায়ে কিন্তু বাজারে 20 থেকে 30 টাকা পর্যন্ত প্রতি কেজিতে বেড়েছে বিভিন্ন ধরনের সবজিতে। আমরা দেখেছি যে বাজারে যেসব সবজি রয়েছে তার বেশিরভাগ সবজি কিন্তু বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। আজকে কিন্তু আমরা দেখেছি যে খুচরা পর্যায়ে কিন্তু বেশিরভাগ সবজির দামই 100 টাকা বা 100 টাকার কাছাকাছি বললেই চলে। আজকে কিন্তু আপনি যে লাউ দেখছেন, লাউ কিন্তু প্রতি পিস বিক্রি করা হচ্ছে 70 থেকে 80 টাকা, যেটি কিন্তু গত সপ্তাহে বিক্রি করা হচ্ছে 50 টাকা করে। এছাড়াও বাজারে রয়েছে কিন্তু উচ্ছে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 100 টাকা, যেটি ছিল 70 থেকে 80 টাকা করে। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে 240 টাকা। কাঁকরোল বিক্রি করা হচ্ছে প্রতি কেজি 90 টাকা। বরবটি প্রতি কেজি বিক্রি করা হচ্ছে কিন্তু 80 টাকা এবং ঢেঁড়স বিক্রি করা হচ্ছে 100 টাকা এবং বেগুন বিক্রি করা হচ্ছে 120 টাকা করে। মোটামুটি বললে চলে যে এখানে যেসব সবজি খুচরা পর্যায়ে পাওয়া যাচ্ছে প্রত্যেকটা সবজির দামই কিন্তু 100 টাকার বেশি বা 100 টাকার কাছাকাছি পর্যায়ে চলে গেছে বললেই চলে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত গত কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির মৌসুমে কিন্তু সবজির যে সরবরাহ সেটি কিছুটা কম থাকে এবং এখানে আমরা দেখেছি যে গত কয়েকদিনের যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির ফলে কিন্তু সবজির যে ক্ষেতগুলো সেগুলো কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যার ফলে কিন্তু বাজারে বিভিন্ন ধরনের সবজির যে সংকট সেটি কিন্তু তৈরি হয়েছে এবং সবজির যে চাহিদা সেই চাহিদার তুলনায় কিন্তু অনেকটাই কম সবজি বাজারে এসেছে, যার ফলে কিন্তু সবজির যে দাম সেটি অনেকটাই বেড়ে গেছে এবং এই যে সবজির দাম যে বেড়েছে এর ফলে কিন্তু এখানকার ব্যবসায়ীরা বা ক্রেতারা কিন্তু বেশ ক্ষুব্ধ, কারণ গত কয়েকদিন ধরে সবজির দাম বাড়ার ফলে কিন্তু সবজির যে বেচা বিক্রি সেটাও কিন্তু অনেকটা কমে এসেছে। আবার খুচরা পর্যায়ে যারা সাধারণ মানুষ কিনছে তারাও কিন্তু বেশ বিপাকে পড়তে হচ্ছে এই বাড়তি দামের কারণে। সব মিলিয়ে বললে চলে যে সবজির দাম কবে স্থিতিশীল হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে জ্যোতিকা খুলনা থেকে সবজি বাজারের সবশেষ খবর। খুলনা থেকে সবজির বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। এবার চলে যাব নওগাঁয়। সেখানে পাইকারিতে সরবরাহ কমে আসায় সব ধরনের সবজির দাম বেড়েছে। 40 টাকার নিচে মিলছে না কোনো সবজি। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে অন্তত 20 টাকা। নওগাঁর পৌর পাইকারি বাজার থেকে জানাবেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, সবজির দাম দর কেমন দেখছেন জানাবেন। জ্যোতিকা, বিগত দিনগুলোতে নওগাঁ পৌর পাইকারি বাজারে কৃষক এবং ব্যবসায়ীদের আগমনে জমজমাট অবস্থা হতো, কিন্তু দেখা যাচ্ছে যে কিছুদিন থেকেই সবজির উৎপাদন কম হওয়ার কারণে হাট বাজারগুলোতে সবজির সরবরাহ কমে এসেছে এবং কৃষক এবং ব্যবসায়ীদের সংখ্যা অনেকটা কমে এসেছে। তবে বলা যায় যে সবজির উৎপাদন কম হওয়ার কারণে এই পাইকারি বাজারে যেমন সবজির সরবরাহ কমেছে, এতে করে বলা যায় যে প্রায় কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে এবং 40 টাকার নিচে এই বাজারে কোনো সবজি মিলছে না। সবজির দামের কথা যদি বলি, যে এখানে সবচেয়ে বেশি দামে যে সবজি রয়েছে করলা এবং বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি, পটল কাঁকরোল বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজি, বরবটি 50 টাকা কেজি, ঢেঁড়স বিক্রি হচ্ছে 45 টাকা কেজি এবং কচু একই দামে বিক্রি হচ্ছে। এছাড়া লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা পিস, সবুজ শাক লাল শাক বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি, মিষ্টি কুমড়া দাম 15 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি, মরিচ 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা কেজি পর্যন্ত। তবে পেঁপের দাম কিছুটা কম, বলা যায় যে 18 থেকে 20 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর সবজির দাম বাড়ার বিষয়ে কৃষকরা বলছেন, যেহেতু এখন বর্ষাকাল, বলা যায় যে ভারী এবং মাঝারি বৃষ্টি হচ্ছে, এই কারণে সবজির ক্ষেতে পানি জমে যাওয়ার কারণে সবজির ক্ষেত যেমন নষ্ট হচ্ছে এবং পচানি রোগ দেখা দিচ্ছে। এই পচানি রোগ নিয়ন্ত্রণে কৃষকদের বাড়তি কীটনাশক স্প্রে করতে হচ্ছে। তবে তারপরও আসলে ক্ষেত
রক্ষা করা সম্ভব হচ্ছে না। এতে করে সবজির উৎপাদন কম হওয়ার কারণে হাট বাজারে সবজি সরবরাহ কমে এসেছে, যার কারণে বলা যায় যে সবজির দাম তুলনামূলক বেশি। আর সবজির দাম বেশি হওয়ার কারণে ক্রেতাদের মাঝে বেশ অস্বস্তি বোধ লক্ষ্য করা গেছে। আর পাশেই রয়েছে খুচরা বাজার। এই খুচরা বাজার অর্থাৎ এই পাইকারি বাজারে যদি সবজির দাম কম বা বেশি হয়, তাহলে খুচরা বাজারে এর প্রভাব পড়ে, যার কারণে বলা যায় যে খুচরা বাজারেও প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে সবজির দরদাম নিয়ে সবশেষ। নওগাঁর পৌর পাইকারি বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্বাস আলী। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তৈরি হচ্ছে আন্তর্জাতিক বাজারের জনপ্রিয় ড্রাই ম্যাঙ্গো। স্বাদ ও গ্রানে অনন্য আশিনা জাতের এই আমকে আধুনিক প্রক্রিয়ায় রূপ দেওয়া হচ্ছে দীর্ঘদিন সংরক্ষণযোগ্য এই সুস্বাদু পণ্যে, যা একদিকে বদলে দিচ্ছে আমের কদর, অন্যদিকে খুলে দিচ্ছে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার। নতুন উদ্যোক্তার সব ধরনের সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। সোহান মাহমুদের প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার খানপাড়া মহল্লার বাসিন্দা ইসমাইল খান শামীম 2 বছরের চেষ্টার পর ড্রাই ম্যাঙ্গো তৈরি করতে সক্ষম হয়েছেন। থাইল্যান্ড থেকে শিখে বিদেশি সংস্থা সুইস কন্ট্রাক্টের সহযোগিতায় গড়ে তোলেন ড্রাই ম্যাঙ্গো প্রসেসিং যন্ত্রাংশ। এখন আশিনা আম দিয়ে দিনে 1 মনের বেশি ড্রাই ম্যাঙ্গো তৈরি করেন তিনি, গুণে মানে যা থাইল্যান্ডের ড্রাই ম্যাঙ্গোর মতোই। এটা আশিনা কোনো কথা না, আমরা যে কোনো আম থেকে, এর আগে ফজলি দিয়েও বানিয়েছি, আমি ট্রায়াল করেছি, বাড়ি আম চার দিয়ে করেছি, কাটিমন দিয়ে বানিয়েছি। প্রতিটা আমাদের দেশে যে আমগুলো উৎপাদন হয় প্রতিটা জাতের আম থেকে এই প্রোডাক্টগুলো বানানো সম্ভব। প্রথমে আমগুলোকে কেটে টুকরো টুকরো করা হয়, এরপর ড্রাইং মেশিনে তাপ ও বায়ুপ্রবাহ নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় শুকিয়ে নেওয়া হয়। এই উদ্যোগে সারা বছর ভোক্তারা পাবেন আমের স্বাদ। বেশ কয়েকবার পরীক্ষামূলক করার পরে এখন মোটামুটি সফল হয়েছি, যেটা আমাদের বর্তমান বাজারে জাত করার মতো উপযুক্ত হয়েছে বলে আমরা মনে করি। ড্রাই ম্যাঙ্গো ফুড তৈরি করার বিষয়ে কাজ করে থাকি, যেমন আম বাছাই করা, আম বাজার থেকে নিয়ে আসা, আম কাটা, বিভিন্ন ধরনের প্রসেস আমি নিজে করে থাকি নিজের হাতে। আম চাষিরা বলছেন সিজনের 60% আম গাছ থেকে পেকে পড়ে নষ্ট হয়ে যায়, ফলে স্থানীয়ভাবে চাষ হওয়া এমন আমের প্রক্রিয়াজাতকরণে লাভবান হবেন তারা। ছোট উদ্যোক্তার মাধ্যমে যদি বৃহৎ আকারে যেতে পারি, তাহলে হচ্ছে এই চাঁপাইনবাবগঞ্জে আম শিল্পটা রক্ষা পাবে এবং হচ্ছে এটার হচ্ছে সারা বছর একটা হচ্ছে যে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এবং এই সুস্বাদু পণ্যের ব্যাপক বিস্তার ঘটাতে চান মেশিনারিজ প্রদানকারী প্রতিষ্ঠান সুইস কন্ট্রাক্টের কর্মকর্তারা। ড্রাই ম্যাঙ্গো উৎপাদনে যে সকল ইকুইপমেন্ট প্রয়োজন সেগুলো সরবরাহ করেছে। এর পরিপ্রেক্ষিতে এখানে আমরা পাইলট বেসিসে একটি ড্রাই ম্যাঙ্গো উৎপাদন করতে সক্ষম হয়েছি, যেটা খুবই সুন্দরভাবে আমরা সম্পূর্ণ করেছি। সংশ্লিষ্টরা বলছেন আমের প্রক্রিয়াজাত পণ্যের বিস্তার ঘটানো গেলে বাড়বে কম দামে আমের মূল্য। আমাদের এই যে দেশে কিন্তু আম প্রক্রিয়াকরণটা বিকশিত হওয়া উচিত, এবং এটা যেমন নর্মালি কৃষি নিয়ে যারা কাজ করে, কৃষি মন্ত্রণালয় বলেন, বাণিজ্য মন্ত্রণালয় বলেন, তারা কিন্তু ওইভাবে কাজ করছেন না বা এগিয়ে আসছে না। ওই জায়গাটা আসলে ডেভেলপমেন্ট দরকার। তাহলে চাষিরা হচ্ছে এখন আম বিক্রি করতে পারছি না আমরা, কিন্তু যখন প্রক্রিয়াকরণ হবে তখন প্রক্রিয়াকরণ যারা করবে তারা কিন্তু আমাদের কাছে এসে আম নিবে এবং আমের কিন্তু আমরা ন্যায্য মূল্য পাবো। এই প্রক্রিয়াজাতকরণ ফলে এই আমের ব্যবহারের সময় যেমন বৃদ্ধি পাবে, একই সাথে যখন আমের প্রাচুর্য হবে সেই সময় কৃষকরা দাম ভালো পাবে। আর একটা ভালো দিক যে যদি আমরা এই বিদেশে যদি এই প্রসেস ম্যাঙ্গোটা যদি রপ্তানি করতে পারি, সেই হিসেবে আমাদের আমের বাণিজ্যটা আরও বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। জেলার ড্রাই ম্যাঙ্গো কোনো একদিন দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ববাজারে জায়গা করে নেবে, এমনটাই আশা এখানকার উদ্যোক্তাদের। এখন চাঁপাইনবাবগঞ্জ। ময়মনসিংহের ভালুকায় বাণিজ্যিকভাবে সৌদি খেজুরের বাগান করে সফলতা পেয়েছেন পাড়াগাঁও গ্রামের আব্দুল মোতালেব। বাগানে সারি সারি গাছে ঝুলছে বাহারি জাতের খেজুর। সেই খেজুরের আকার ও স্বাদ সৌদি খেজুরের মতোই। বাজারে এর চাহিদাও বেশ। খেজুর ও চারা বিক্রি করে প্রতি বছর মোতালেব আয় করছেন 50 থেকে 60 লাখ টাকা। এমন সফলতায় খেজুর আবাদে আগ্রহী হচ্ছেন অনেকেই। হারুনুর রশিদের প্রতিবেদন, ছবি তুলেছেন সায়মা খন্দু। সারি সারি গাছে থোকায় থোকায় জ্বলছে মরুদেশের ফল খেজুর। ছোট বড় সব গাছেই আজওয়া, সুক্কারি, আমবাগ ও বকরি সহ বাহারি রঙের খেজুরের কাঁদি, যা খেতে সুস্বাদু। ময়মনসিংহের ভালুকার পাড়াগাঁও গ্রামের আব্দুল মোতালেব ভাগ্য বদলে 1997 সালে পাড়ি জমান সৌদি আরব।
সেখানে 3 বছর কাজ করেন খেজুর বাগানে, রপ্ত করেন বাগানের পরিচর্যা সহ নানা কায়দা কানুন। পরে বিভিন্ন জাতের 35 কেজি খেজুর নিয়ে ফিরে আসেন দেশে। এরপর বাড়ির পাশে গড়ে তোলেন বাগান। বর্তমানে 6 বিঘা জমিতে সৌদি খেজুর এবং 8 বিঘায় দেশীয় ও সৌদি ক্রস জাতের খেজুর বাগান তার। 275টি চারা নিয়ে যাত্রা শুরু করা বাগানে এখন গাছ রয়েছে 3000-এর বেশি। খেজুরের সাথে বিক্রি করেন গাছের চারাও। খরচ বাদে বছরে তার আয় 20 থেকে 30 লাখ টাকা। যখন খেজুরের সুস্বাদ সব কিছু পাইছি, ভালো পাইছি, তখন আমি বাগান করে বেড়াইছি 14 বিঘার মধ্যে। আমার এখন 4টা বাগান আছে, যার জন্য আমি বাগান লিয়ে প্রতিষ্ঠিত, আল্লাহর রহমত। আর বাংলাদেশে যে কেউ যদি বাগান করে খেজুর সহ আমি গাছ লাগাই দিই, 100 গাছও লাগাই দিই, আমি খেজুর গাছ আমি দিতে পারবো ইনশাল্লাহ। দেশি খেজুর গাছে মনে করেন 5 থেকে 10 কেজি রস নামে গাছ থেকে। আমাদের গাছ থেকে ইনশাল্লাহ প্রতিদিন 15 থেকে 20 কেজি রস নামবে। ক্রস করার ফলে গাছের আর কি গাছের হৃষ্টপুষ্ট হয়েছে এবং গাছের যে খেজুরের যে ঘ্রাণ এটাও ইনশাল্লাহ উন্নত হবে। সৌদি খেজুরের মতোই মোতালেবের বাগানের খেজুরের আকার ও স্বাদ, বাজারে চাহিদাও বেশ। তার দেখাদেখি অনেকেই বাণিজ্যিকভাবে গড়ে তুলেছেন খেজুর বাগান। বাংলাদেশে যে এই সৌদি আরবের খেজুর হবে এটা আমরা কোনোদিন ভাবি নাই, কল্পনাও করতে পারছি না। একেবারে সৌদি আরবের যে ওই অরিজিনাল যে খেজুরগুলো রয়েছে ওটার মধ্যে অনেকটা সুস্বাদু। ওনার এই বাগান দেখে আশেপাশে আরো 7-8টা বাগান হয়েছে নতুন, ওইগুলোতে যাই দেখি। কয়েকটা বাগান আমি করছি, ভালো ফলন হয়। জমি জায়গার সংখ্যা কম, যার কারণে মানুষের কাছ থেকে লিসে নিয়ে আমার বাগানগুলো করতে হয়। কৃষি কর্মকর্তা বলছেন, খেজুর চাষ নিয়ে কোনো প্রকল্প না থাকায় প্রণোদনা বা আর্থিক সহায়তার সুযোগ নেই। তবে বাগানীদের নিয়মিত পরামর্শ দেওয়ার কথা জানান তিনি। খেজুরের সাধারণত রোগবালাই খুবই কম হয়ে থাকে, তবে যদি একটু একটু রোগ হয়ে থাকে আমরা আমাদের উপশহরের কৃষি কর্মকর্তা সহ আমরা বিভিন্ন সময় বিভিন্ন উপজেলার কর্মকর্তা কৃষকদের পাশে থেকে তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দেই। সম্প্রতি খেজুর বাগান পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার মুখতার আহমেদ। খেজুর চাষিদের প্রণোদনার বিষয়টি ক্যাবিনেট মিটিংয়ে তুলে ধরবেন তিনি। চাকরি করতে গিয়ে এই প্রযুক্তিটা উনি শিখেছেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উনি ওই চাকরিটা ছেড়ে ওই প্রযুক্তি দিয়ে তিনি এখানে এই চাষাবাদটা করছেন। এবং এই খেজুরটা হচ্ছে সৌদি আরবের যে খেজুর সেই একদম সমমানের। কৃষি মন্ত্রণালয়ের সাথে ক্যাবিনেট মিটিং যখন থাকে তখন একটা সুযোগ থাকে কথা বলার, আমি এটা টকিং পয়েন্ট হিসেবে নিয়ে নিচ্ছি। আমরা সেখানে এটা উত্থাপন করব। মোতালেবের বাগানে জাতভেদে প্রতি কেজি খেজুর বিক্রি হয় 1000 থেকে 3000 টাকা পর্যন্ত। আর বীজ থেকে পাওয়া চারা সর্বোচ্চ 5000 এবং কলমের চারা বিক্রি হয় সর্বোচ্চ 1,20,000 টাকা পর্যন্ত। এই উদ্যোগটি কেবল একজন বা দুজন কৃষকের সফলতার গল্প নয়, বরং এটি দেশের কৃষিতে এক নতুন দিগন্তের সূচনা। কৃষি বিভাগের কারিগরি সহায়তা পেলে খেজুর চাষের এই বিপ্লব ভালুকা থেকে ছড়িয়ে যেতে পারে সারা দেশে। এটি একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি করবে, অন্যদিকে দেশের অর্থনীতিতে যোগ করবে নতুন মাত্রা। এই ধারা অব্যাহত রাখা গেলে ভবিষ্যতে হয়তো মধ্যপ্রাচ্যের খেজুরের জন্য আমাদের আর তাকিয়ে থাকতে হবে না। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর জামালপুরে পাটের ভালো ফলন হয়েছে। বাজারে পাটের ভালো চাহিদা ও দামে খুশি থাকায় পাট চাষিরা জানিয়েছে যে খাল, বিল, নদীতে পর্যাপ্ত পানি না থাকায় পাট পচানোতে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। পাট জাগের সমস্যায় রিবন রেটিং সিস্টেমের মাধ্যমে কৃষকদের সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। জুয়েল রানার তথ্য ও ছবিতে প্রতিবেদন। অনুকূল পরিবেশ আর বীজের সহজলভ্যতার কারণে চলতি বছর জামালপুর সদর, ইসলামপুর, মিলানদহ, সরিষাবাড়ি, মাদারগঞ্জ, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলায় 23,010 হেক্টর জমিতে দেশি, তোষা, কেনাফ ও মেস্তা জাতের পাটের চাষ হয়েছে। স্থানীয় চাহিদা মিটে এসব পাট বিক্রি হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। আমি এবার 1 একর জমি পাট আবাদ করছি। এবার আবহাওয়ার কারণে অনেক সুন্দর পাট হয়েছে। আর এরকম যে গতবার হচ্ছে এবার অনেক ভালো হয়েছে। প্রায় 40 মণ পাট হবে, 40 মণ পাট হবে। 40 মণ পাটের দাম মনে করেন লাখের উপরে। সবারই তো হয় নাই, কেউ জিরা যত্ন করছে, ভালো এজাল করছে, এগুলো পাট লাভবান। বাজারে ভালো চাহিদার পাশাপাশি পাটের দরও মিলছে ভালো। কৃষকরা জানান, পাট চাষে কম খরচে অধিক লাভ হয়, কিন্তু পাট কাটার পর তা পচানোর জন্য নিতে হয় জলাশয়ে। খালবিল, নদীতে পর্যাপ্ত পরিমাণে পানির অভাবে পাট পচানো দিন দিন কঠিন হয়ে পড়ায় চাষের পরিমাণ কমছে। আবার অনেক সময় লোকসানের কারণেও কৃষকেরা পাট চাষে আগ্রহ হারাচ্ছেন।
আগে বললে পাটপুট করতাম, এখন মনে করেন যে খাল বিলে পানি নাই, বৃষ্টি নাই, এই কারণে বিকট সমস্যার মুখে আমরা আছি। এই কারণে পাট করতে পারি না। পাট এই 15-20 শতাংশ বিঘা পাট করছি, আল্লাহ দিলে ফলন খুব ভালো হয়েছে। এখন যে দামটা আছে দামটা পাইলে পাট করবার আগ্রহ থাকবো। পাটে যে দাম আছে দাম হইলে পারে আমি গৃহস্থ কোনো লাভবান হতে পারবো না। কৃষকরা পানির অভাবে পাট পচানোর যে সমস্যায় রয়েছে তা সমাধানে রিবন রেটিং সিস্টেমের মাধ্যমে কৃষকদের সহায়তায় কাজ করছে জেলা কৃষি বিভাগ। এই জাগ দেওয়ার যে সমস্যাটি কৃষকরা যখন আমাদের কাছে বলেন, তখন আমাদের যে নতুন প্রযুক্তিটি আছে রিবন রেটিং সিস্টেমের মাধ্যমে পাটের আঁশ ছাড়ানো, এটিকে আমরা উৎসাহিত করে থাকি। তারা যদি কখনো সহযোগিতা চায় যে তারা রিবন রেটিং সিস্টেমের মাধ্যমে পাটের আঁশটি ছাড়াবে, অবশ্যই আমরা আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে যাচ্ছি। গত বছরের তুলনায় এ বছর 1000 হেক্টর জমিতে পাটের আবাদ কমে চাষ হয়েছে 23,010 হেক্টর জমিতে। এখন জামালপুর। জলাবদ্ধতার কারণে চাঁদপুরে অনাবাদি রয়েছে প্রায় 19,000 হেক্টর জমি। যত্রতত্র খাল ভরাট, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ আর পানি নিষ্কাশনের অভাবে বছরের 6 মাস জলাবদ্ধ থাকে এসব জমি। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষক। জলাবদ্ধতার কারণে বছরে প্রায় 285 কোটি টাকার ফসল কম উৎপাদন হচ্ছে বলছে কৃষি বিভাগ। আর জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। তালহা জুবাইরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বর্ষা এলেই চাঁদপুরের লাখো কৃষকের চাষাবাদের স্বপ্ন তলিয়ে যায় অথই জলে। দীর্ঘ জলাবদ্ধতায় জমি চাষাবাদের অনুপযোগী থাকায় বঞ্চিত হয় ফসল আবাদ থেকে। অথচ এসব কৃষকের জীবিকা উপার্জনের একমাত্র অবলম্বন কৃষিকাজ। হাইমচর উপজেলার মধ্যচরভাঙ্গা গ্রামের ষাটোর্ধ্ব কৃষক আলী আরশাদ 2 মাস আগে 20 শতক জমিতে প্রস্তুত করেছিলেন আমনের বীজতলা, কিন্তু অতিবৃষ্টি আর নদীর জোয়ারের পানিতে তা ভেসে গেছে। এখানে প্রতি বছর আমরা মনে করছি যে পানি কাজি হইব না, না হওয়ার কারণে আমি বিলেও জ্বালা হাসছি। এখান থেকে উড়ে উঠে লাগে মনে হঠাৎ যেন বৃষ্টিপাত দিলে পানি ভরপুর ওইদিকে জোয়ার ভাটা আবার বইছে, বহার কারণে আমাকে ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা প্রতি বছর কৃষকে আমরা এইভাবে মার খেতে আছি। মার গেলে তো আমাকে আরো দেনার ভাগে আঙুল লুস্কানোর ভাগে। আলী আরশাদের মতো এমন কষ্টে আছেন জেলার লাখো কৃষক। হাইমচর উপজেলার মহজমপুর ও চরভাঙ্গা এলাকায় থাকা কালভার্ট দুটি হয়ে উঠেছে কৃষকের গলার কাটা। তাছাড়া প্রায় প্রতিটি উপজেলাতেই খাল, নালা ভরাট, পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বছরের 6 মাস চাষাবাদ থেকে বঞ্চিত হচ্ছেন লাখো কৃষক। জলাবদ্ধতার কারণে 3 ফসলি জমি পরিণত হয়েছে 1 ফসলিতে। এই পানির কারণে আমরা এই ফসল করতে পারি না, জায়গা জমি আছে আমরা করতে পারি না, না করার কারণে আমরা প্রতি বছরই মাই খাই। করোনার কারণে আমরা কোনো গৃহস্থী করতে পারি না, এই 6 মাস খিলুই ঘুরে থাকে। এই কারণে আমরা কোনো ফসলও করতাই না, কিছুও করতাই না, মানে বর্বিত সব নষ্ট হয়ে যায়। 6 মাস চাষ করতে পারি, 6 মাস করতে পারি না, কিন্তু পানির জন্য কি জন্য এই পানি বন্ধ হয়ে গেছে, বাঁধ দিয়ে গেছে প্রত্যেক বাড়ির সামনে বাঁধ হয়ে গেছে। হাইমচর উপজেলায় একটি স্লুইস গেট নির্মাণ হলে আবাদের আওতায় আসবে অন্তত 200 হেক্টর জমি। সমস্যা সমাধানে বিভিন্ন দপ্তরে যোগাযোগ চলছে বলে জানান কৃষি কর্মকর্তা। মেইনলি আমার এখানে যে জমিগুলো রয়েছে সেখানে 1 ফসলি জমি হয়, তো সেই ক্ষেত্রে যদি আমার এখানে রেগুলেটর হয় সেই ক্ষেত্রে আমার এই জমিগুলো 2 ফসলি এবং 3 ফসলি জমিতে রূপান্তরিত হতে পারবে। জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা কি করছি, বিআরডিসিকে চিঠি লিখছি, পানি উন্নয়ন বোর্ডকে নানাকতাকে বলছি যে আপনাদের মেশিনগুলি চালু রাখেন, আমাদের জলাবদ্ধতা কমলে আমাদের উৎপাদন এলাকা বাড়বে, উৎপাদন বাড়বে। আমরা ওদের সাথে মিটিং করেছি, আমাদের ডিসি সহ আমাদের ফরিদগঞ্জে মিটিং করেছি, আমরা পানি উন্নয়ন বোর্ড, বিআরডিসি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিটিং করেছি। আমরা চেষ্টা করতেছি জলাবদ্ধতা নিরসনের জন্য কি পদক্ষেপ নেওয়া যায়। জলাবদ্ধতা নিরসনে অবৈধ দখলদারদের উচ্ছেদের পাশাপাশি খাল সংস্কারের কথা জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য আমাদের একটা ডিটেল ফিজিবিলিটি স্টাডি হয়েছে চাঁদপুর সেচ প্রকল্পের পুনর্বাসন প্রকল্প। তো এই প্রকল্পের আওতায় আমরা 6টি আমাদের যে পাম্প, সেই পাম্প আমরা প্রতিস্থাপন করব এবং খালসমূহ পুনর্খনন করব। জলাবদ্ধতা নিরসন করা গেলে 12 মাস চাষাবাদের সুযোগ পাবেন কৃষক। তালহা জুবাইর, এখন চাঁদপুর।
চট্টগ্রাম কক্সবাজার নতুন রেলপথে এখন প্রতিদিন ছুটছে 4 জোড়া ট্রেন, কিন্তু এই পথের 56টি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে নেই গেটম্যান। গত 20 মাসে এই পথে প্রাণ গেছে অন্তত 30 জনের, এমনকি রক্ষা পায়নি বন্যপ্রাণী। অথচ এই অব্যবস্থাপনা একে অপরকে দোষারোপ করছে রেলওয়ে এবং এলজিইডি কর্তৃপক্ষ। মন্তোষ বেদজ্ঞর প্রতিবেদন, ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। চট্টগ্রামে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত 72টি লেভেল ক্রসিং এর মধ্যে মাত্র 16টিতে আছে গেটম্যান, বাকি 56টিতে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। রেলওয়ে পুলিশের তথ্য বলছে গত 20 মাসে এ পথে মৃত্যু হয়েছে 30 জনের, এর মধ্যে শুধু গত বছরই মারা গেছেন 17 জন। এছাড়া চলতি বছরের আগস্ট পর্যন্ত মৃত্যু হয়েছে আরও 13 জনের। শুধু মানুষ নয়, এমন অব্যবস্থাপনায় কাটা পড়ছে বন্যপ্রাণী। এই রুটে নিয়মিত ট্রেন চালান লোকোমাস্টার এটিএম আলাউদ্দিন ভূঁইয়া। সাক্ষী হয়েছেন বহু অভিজ্ঞতার। জনসাধারণের অসচেতনতার কারণেই মূলত অধিকাংশ দুর্ঘটনা ঘটছে বলে মনে করেন তিনি। এক সেকেন্ড আগে পার হয়ে যেতে পারলে আমি অনেক বিশাল কিছু অর্জন করে ফেলবো। এই যে অসঞ্চিত মনোভাবের কারণে অনেক দুর্ঘটনা ঘটতেছে। আরেকটা হচ্ছে অরক্ষিত রেলগেট, সেখানে হচ্ছে গেটম্যান নাই, তারা দেখা যাচ্ছে সেখানে তাড়াতাড়ি পার হতে যায় কিংবা গাড়ি আগে পার হতে যায়, দেখা যাচ্ছে তারা ওখানে আটকে যাচ্ছে কিংবা অনেক কিছু ঘটনা ঘটছে। দৈবক্রমে অনেক ঘটনা ঘটতেছে, দুর্ঘটনাগুলো ঘটতেছে। আর সবচেয়ে বড় যেটা হচ্ছে জনগণ অসচেতন। স্থানীয়দের অভিযোগ, অরক্ষিত ক্রসিং পারাপারের সময় ভয় নিয়ে চলাচল করতে হয় তাদের। অনেক সময় ট্রেন হর্ন না দেওয়ায় দুর্ঘটনা এড়ানো যায় না। কোনো কিছু আকারিকার কিছু নেই, কিভাবে আমরা বুঝবো এখান থেকে রেল আসে? মাঝে মধ্যে ওরা অরণত দেয় না। ওরা যদি হরনের আওয়াজ দিত তাহলে আমরা শুনতাম, আমরা সজাগ থাকতাম। অন্তত না পারুক 20 থেকে 25টা ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে ওখানে গেটম্যান দেওয়ার ব্যবস্থা করা হোক। এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, কক্সবাজার জেলার 4টি উপজেলায় রেল লাইন অতিক্রম করেছে 35টি সড়কের 36টি পয়েন্ট। এর মধ্যে মাত্র 3টিতে আছে গেটম্যান। এলজিইডির দাবি, সড়কগুলো আগে থেকেই ছিল, রেলপথ পরে হয়েছে। রেল লাইন হওয়ার পর তারা নতুন করে কক্সবাজারে কোনো সড়ক নির্মাণ করেননি। আমরা যদি নতুন সড়ক করতে যাই তাহলে হয়তো আমরা অনুমতি নেওয়ার একটা ব্যবস্থা করতে পারবো, তবে রেল লাইন হওয়ার পরে আমরা কোনো সড়ক নির্মাণ করিনি, অর্থাৎ কোনো রেল লাইনকে ক্রস করে কোনো সড়ক করিনি। আমাদের বর্তমানে যে 35টা সড়কের কথা বললাম, এগুলা রেল লাইন নির্মাণের আগে থেকেই আছে। কিন্তু রেলওয়ে পূর্বাঞ্চলের কর্তৃপক্ষ বলছে, এলজিইডি যেখানে সেখানে রাস্তা করছে, ফলে ক্রসিং সীমিত রাখা ছাড়া কোনো উপায় নেই। যেখানে সেখানে ইউনিয়ন পরিষদ বা এলজিইডিতে রাস্তা করেন, আমাদের তো লেভেল ক্রসিং গেটে একটা লিমিটেশন আছে যে আমরা কয়টা গেট বৈধভাবে দিতে পারি। হয়তো মাটির রাস্তা ছিল, এটা হয়তো পরে পাকা রাস্তা হয়েছে। আমরা তো ভাই প্রতি ইয়াতে দিলে তো ট্রেন চালাতে পারবো না আমরা যদি এই একটু পর লেভেল ক্রসিং গেট দিই, এটা তো সম্ভব না। আমাদের তো ট্রেনটাও একটু স্পিডে চলে 80 কিলোমিটারে। কক্সবাজার রেলপথ দেশের পর্যটনে নতুন দিগন্ত খুললেও অরক্ষিত লেভেল ক্রসিং রয়ে গেছে মৃত্যুফাত হয়ে। সচেতনতা, সমন্বয় আর নিরাপত্তা ব্যবস্থা না বাড়ালে দুর্ঘটনার প্রাণহানির তালিকা আরও দীর্ঘ হবার আশঙ্কা স্থানীয়দের। এখন কক্সবাজার। সরকারি সফরে কক্সবাজারে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীকে। ঢাকায় এনে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর জানান, গ্যাস্ট্রিক ও পানিশূন্যতা থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে বর্তমানে ফারুকীর শারীরিক অবস্থা সংকটমুক্ত বলেও জানান তিনি। এর আগে শনিবার রাত 10:30টার পর কক্সবাজার বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। পরে রাত 12টার দিকে ভর্তি করা হয় স্কয়ার হাসপাতালে। সংস্কৃতি উপদেষ্টা দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরবেন বলে আশা চিকিৎসকদের। ইনিশিয়ালি যেটা আলহামদুলিল্লাহ ভালো আছে। আর আমি ডাক্তার হিসেবে যতটুকু দেখেছি, ওনার একটু রেস্ট দরকার। উনি কাজের লোডে ছিলেন, দুপুর থেকে খাওয়া দাওয়া ভালো হয়নি, এটা একটা বিষয়। তো ওই কিছুটা সেজন্য পানিশূন্যতা আছে, ওনার স্যালাইন চলছে। অন্য অন্য ইনভেস্টিগেশন ওনারা পাঠিয়েছেন, ইসিজি করা হয়েছে, তার হার্টের কোনো সমস্যা নাই। তো আমরা আসলে আশা করছি যে ইনশাল্লাহ উনি খুব দ্রুত আরোগ্য লাভ করবেন। প্রায় 3.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের পুবাইলের ঝুট গুদামের আগুন। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের চেষ্টায় গত রাত 3:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে 4টি গুদামের মালামাল পুড়ে গেছে।
স্থানীয়রা জানায় শনিবার রাতে হায়দ্রাবাদ এলাকার ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের ঝুট গুদামে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নেভানো শুরু করে। ফায়ার সার্ভিস জানায় গুদামগুলোতে বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়। রাত 3:30টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস। পঞ্চগড়ের ছাত্রদল কর্মী জাবেদ উমর জয় হত্যা মামলার প্রধান আসামি আলামিন ও তার ভাই আকাশকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রামে বোনের বাসায় আশ্রয় নিয়েছিলেন তারা। শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে পঞ্চগড় সদর থানা পুলিশ। শনিবার রাতে আদালতে তোলার পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে তাদের কারাগারে পাঠানো হয়। পুলিশ জানায় গেল 6 আগস্ট রাতে পূর্ব শত্রুতার জেরে আলামিন ও তার সহযোগীদের ছুরিকাঘাতে জয়ের মৃত্যু হয়। পরে 8 আগস্ট জয়ের বড় ভাই আশরাফ আলী মামলা করেন। এ নিয়ে মূল আসামি আলামিন সহ মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়। বাকিদের ধরতে পুলিশের অভিযান চলছে। মেঘ বিস্ফোরণের কারণে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় পাকিস্তানের উত্তরের 3 প্রদেশে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 344 জন, যার মধ্যে 2 শতাধিকই খাইবার পাখতুনখোয়ার বুনের অঞ্চলের বাসিন্দা। এখনও নিখোঁজ অর্ধ শতাধিক মানুষের সন্ধানে চলছে উদ্ধার কাজ। খাইবার পাখতুনখোয়ার 9টি অঞ্চলে গোটা মাস জুড়ে জরুরি অবস্থা জারি করেছে প্রাদেশিক সরকার। শীঘ্রই বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গিলগিট বাল্টিস্তান এবং আজাদ জম্মু ও আটকে পড়েছেন অসংখ্য পর্যটক। এদিকে ক্যাটাগরি 5 মাত্রায় পরিণত হয়েছে হারিকেন এরিন। আবহাওয়া পূর্বাভাস বলছে চলতি সপ্তাহ নাগাদ ঘূর্ণিঝড়টি ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে। বর্তমানে এর গতি 260 কিলোমিটার প্রতি ঘন্টা। এতে সবচেয়ে বেশি ক্ষতির সংখ্যায় রয়েছে ভার্জিন দ্বীপ, পুয়ের্তো রিকো ও লিওয়ার্ড দ্বীপ। ইউক্রেন দোনেৎস্কের কর্তৃত্ব ছাড়লে সম্মুখ সারিতে যুদ্ধ থামাবে রাশিয়া। আলাস্কায় দ্বিপক্ষীয় বৈঠকে ট্রাম্পের কাছে এমন প্রস্তাব উত্থাপন করেন পুতিন। তবে এমন পদক্ষেপ গ্রহণে সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এমনটাই জানিয়েছেন রয়টার্স। এদিকে যুদ্ধবিরতির বিষয়ে নিজের অবস্থান পরিবর্তন করেছেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জানান, ইউক্রেনে যুদ্ধবিরতির বদলে স্থায়ী শান্তি চুক্তিতে সম্মতির মাধ্যমে রক্তক্ষয়ী সংঘাত থামবে। পাল্টা পোস্টে জেলেনস্কি দাবি করেন, যুদ্ধবিরতি রাশিয়ার অনীহা দীর্ঘস্থায়ী শান্তির ক্ষেত্রে জটিলতা তৈরি করতে পারে। আগামীকাল সোমবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে হোয়াইট হাউস সফরের কথা নিশ্চিত করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট। নতুন মৌসুমে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দল গড়ছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। সোলেমান দিয়াবাতেকে ধরে রাখতে না পারলেও দলে আছেন 4 বিদেশি ফুটবলার। আগের মৌসুমে লিগ চ্যাম্পিয়ন হলো এবারের দল নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি দলটি। কোচ আলফাজের আশা, দলগতভাবে পারফর্ম করলে মিলবে সাফল্য। তবে দল বদল হলেও পুরো দলকে একসাথে পেতে অপেক্ষা করতে হবে বেশ খানিকটা সময়। মোহামেডানের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত ফারহান ইহসানের প্রতিবেদনে। নেই কোনো ব্যান্ড পার্টি, নেই ঘোড়াগাড়ি কিংবা আতশবাজির ঝলকানি। নতুন মৌসুমে গোলাপ দিয়েই নতুন খেলোয়াড়দের বরণ করল সমর্থকরা। 2025 সালে লিগ চ্যাম্পিয়ন হয়েও নানা সংকটে টিম মোহামেডান। দলবদলের শেষ দিনও ছিল না কোনো চমক। তবে চ্যালেঞ্জ কাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে সাদা কালো শিবির।
মনের মতো দল না পেলেও তারুণ্য অভিজ্ঞতার মিশেলে ভালো কিছু করতে চায় ঐতিহ্যবাহী দলটি। দল নিয়ে আশাবাদী দলের অন্যতম সদস্য রহিমউদ্দিন। আমাদের ম্যাক্সিমাম ইয়াং এবং এক্সপিরিয়েন্স প্লেয়ার মিলিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা একটা চ্যাম্পিয়ন ফাইট টিম বলে আমি আশাবাদী। ইনশাল্লাহ আমরা বাকিটা মাঠেই প্রুভ করার চেষ্টা করব। গেল মৌসুমে 23 বছর পর প্রথমবার প্রিমিয়ার লিগের শিরোপা জিতে মোহামেডান। গেলবারের মতো চ্যাম্পিয়ন টিম করতে না পারলেও দল হিসেবে পরিশ্রম করে চ্যাম্পিয়নশিপ ফাইটে থাকতে চায় তারা। খেলোয়াড় কোচ সব মিলাই আসলে একটা এফোর্ট লাগে। সবাই যদি গত বছরের মতো আমাদের একত্রিত হয়ে কাজ করতে পারি, এখানে যদি একটা ডিপার্টমেন্ট ফল্ট করে তখন ওই টিমটা আসলে কিছু থাকে না। আমার মনে হয় সবাই মিলে যদি আবার চেষ্টা করি আমরা গতবারের মতো আমরা চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট দিতে পারবো। 6 বছর ক্লাবে খেলা সোলেমান দিয়াবাতেকে ধরে রাখতে পারেনি তারা। ঘানার ডিফেন্ডার কেকে ও অ্যাটাকিং মিডফিল্ডার মরিসনকে দলে নিয়েছে মোহামেডান। এছাড়া রহমতগঞ্জের স্যামুয়েল বৈটাংকেও নিয়েছে তারা। দিয়াবাতেকে সবাই মিস করলেও বাকিদের নিয়ে আশাবাদী কোচ আলফাজ। ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার বাংলাদেশের, সব ফরেনারের মাঝে, এটা আমিও স্বীকার করি। বাট 6 বছর খেলার পরে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে দিয়াবাতে। ভালো প্লেয়ার যারা তারা সবসময় এক ক্লাবে খেলে না, এটা কোনো ব্যাপার না। বাট আমাদের ভবিষ্যৎ চিন্তা করতে হবে। এক ক্লাবে খেলবে অনেক বছর, আর এক ক্লাবে যাইতে হবে, খেলতে হবে, এটাই স্বাভাবিক। তো এটা সবাই মেনে নিতে হবে এবং সবাই এটাকে ওভারকাম করে আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়নশিপের দিকে আগাবো আর ইনশাল্লাহ। মৌসুমের প্রথম ম্যাচে চ্যালেঞ্জ কাপে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে টিম মোহামেডান। দলে দেশি বিদেশি সবাইকে একসাথে না পাওয়ায় প্রস্তুতির জন্য নেই পর্যাপ্ত সময়। তাই চ্যালেঞ্জ কাপকে আগামী মৌসুমের আগে প্রস্তুতি ম্যাচ হিসেবে গণ্য করছেন কোচ। ফারহান ইহসান, এখন, ঢাকা। WWE রেসলিং দেখেননি কিংবা এই নামটির সঙ্গে পরিচিত নন এমন কাউকে খুঁজে পাওয়া ভার। তাই তো রেসলারদের নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই তুঙ্গে। তবে রিংয়ে তাদের ফাইটিং আর অ্যাকশনের আদ্যপান্ত জানা থাকলেও আয়ের পরিধি অনেকেরই অজানা। এক একটি ইভেন্ট থেকে বিপুল অর্থ পেয়ে থাকেন এই এন্টারটেইনমেন্ট তারকারা। এবার প্রশ্ন হলো তাদের রোজগারের মাত্রা কত, জানবো অভিজিৎ শান্তর প্রতিবেদনে। ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট বা WWE দুনিয়া কাঁপানো রেসলারদের মঞ্চ। দ্য রক, জন সিনা, বিগ শো, আন্ডারটেকার সহ সদ্য প্রয়াত হাল্ক হোগানের ফাইটিং ঘিরে বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তদের উন্মাদনা। 1952 সালে শুরু হওয়া আমেরিকার বিগেস্ট এন্টারটেইনমেন্ট শোর পুরোটাই পূর্ব পরিকল্পিত। তবে এক একটি ম্যাচের ডিজাইন ও ব্যতিক্রমী স্টোরি টেলিং এর কারণে এটিতে ভরপুর আকর্ষণ দর্শকদের। প্রফেশনাল রেসলিং হাউস থেকে $বিলিয়ন রূপান্তরিত হওয়া এই ইন্ডাস্ট্রির রেসলারদের উপার্জনের পাল্লাটাও লাগাম ছাড়া, যা বিশ্বের অনেক নামিদামি ফুটবল তারকার থেকেও ঢের বেশি। সর্বাধিক আয়ের তালিকায় স্থান পাওয়া একমাত্র নারী অস্ট্রেলিয়ার রিয়া রিপ্লি। 28 বছর বয়সী এই তারকা রেসলারের 1 বছরের উপার্জন পৌঁছেছে 8 অঙ্কের ঘরে। তিনি বর্তমানে WWE এর নারী বিশ্ব চ্যাম্পিয়ন। NXT এবং NXT UK-তে লড়ে চ্যাম্পিয়নও হন। সময়ের সঙ্গে সঙ্গে তার জনপ্রিয়তা বেড়েই চলেছে। বছরে তার আয় 6 মিলিয়ন বা $60 লাখ মার্কিন ডলার। জে উসো দ্য ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নের মুকুট রয়েছে তার মাথায়। সাম্প্রতিক সময়ে তার ক্যারিয়ার খরখুশ গতিতে এগোচ্ছে। বর্তমান চুক্তি অনুযায়ী তার বার্ষিক বেতন $7 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় 85 কোটির বেশি। $7 মিলিয়ন বেতন গ্রেডের আরেকজন কেভিন ওয়েন্স নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তিদের কাতারে। রেসলমেনিয়ার প্রধান ইভেন্টের মাধ্যমে এই কানাডিয়ান নিজের জাত চিনিয়েছেন। রেসলমেনিয়া 38-এ স্টোন কোল্ড স্টিভ অস্টিনের সাথে তার লড়াইটি WWE ইতিহাসের সেরা লড়াইগুলোর মধ্যে একটি। সিএম পাঙ্ক ইতিহাসের অন্যতম সেরা রেসলারদের একজন, সেই সঙ্গে হলিউড অভিনেতাও। বিতর্কিত কুস্তিগির হিসেবেও তার পরিচিতি। ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন সহ বেশ কয়েকটি শিরোপা জিতেছেন। এই শো থেকে তার বাৎসরিক বেতন ধরা হয়েছে $8 মিলিয়ন। র্যান্ডি অর্টন
ক্ষিপ্র মেজাজ, ফাইটিং স্কিল আর দ্বন্দ্বের কারণে তিনি সেরাদের একজন। রিংয়ে সহজে কারোর সঙ্গে বন্ধুত্ব করেন না ৪৫ বছর বয়সী এই রেসলার। মিক ফুলি ও জন সিনার সঙ্গে তার দ্বন্দ্ব WWE এর অন্যতম আকর্ষণ। কোম্পানি থেকে তিনি বার্ষিক বেতন নিয়ে থাকেন $10 মিলিয়ন বা $1 কোটি, যা এই যাবৎকালে দ্বিতীয় সর্বোচ্চ। রোমান রেইন্স WWE এর সবচেয়ে দামি পারফর্মার। টানা ১৩১৬ দিন টাইটেল রাজত্ব ধরে রাখেন এই অ্যাথলেট। আন্ডারটেকার ও ট্রিপল এইচদের মতো রেসলারদের বিপরীতে তিনি অপ্রতিরোধ্য। ২০২১ সালের রেসলমেনিয়ায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রক লেসনারকে হারিয়ে দুটি প্রধান চ্যাম্পিয়নশিপ জয় করেন। রেইন্স এবং দ্য ব্লাড লাইনের জনপ্রিয়তা WWE কে সবচেয়ে বেশি আর্থিকভাবে লাভবান করেছে, আর তাই তো তার পারিশ্রমিকও আকাশচুম্বী। বর্তমানে তার বার্ষিক চুক্তি $15 মিলিয়ন, বাংলাদেশি টাকায় ১৮২ কোটির বেশি। কিক, পাঞ্চ আর চোকস্ল্যামের দুনিয়ায় সবাইকে বুঁদ করে রাখাই শুধু নয়, কারি অর্থ উপার্জনের পাশাপাশি বর্ণাঢ্য জীবনের গল্প রয়েছে এই সবচেয়ে বড় এন্টারটেইনমেন্ট শো তারকাদের। অভিজিৎ শান্ত, এখন বিশ্ব। শেষ করছে এখন বাজার, তার আগে শিরোনামগুলো আরো একবার। প্রতিযোগী দেশে উচ্চ মার্কিন শুল্কে পোশাক রপ্তানি বাড়ানোর সুযোগ, বাংলাদেশের দ্রুত পদক্ষেপ না নিলে বাজার হাতছাড়ার শঙ্কা। প্রক্রিয়াজাত আমে চাঁপাইনবাবগঞ্জে তৈরি হচ্ছে ড্রাই ম্যাঙ্গো, মূল্য সংযোজনে লাভবান চাষি, রয়েছে রপ্তানির সম্ভাবনা। জামালপুরে জলাশয়ের অভাবে পাটের জাগ দিতে সংকটের চাষিরা, রিবন রেটিং পদ্ধতিতে সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। এবং চাঁদপুরে জলাবদ্ধতায় প্রায় ১৯,০০০ হেক্টর জমি অনাবাদি, কমেছে ফসল উৎপাদন, বছরে ক্ষতি ২৫০ কোটি টাকারও বেশি। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।